অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্ট দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম। আজকে প্রচুর প্রশ্ন ওয়ার্ল্ড কাপ ড্র নিয়ে, প্রচুর প্রশ্ন নেইমারের হ্যাটট্রিক নিয়ে, বার্সেলোনার পারফরম্যান্স, ম্যান সিটি সবকিছুই আছে। রিয়াল মাদ্রিদ বাদ দিলেন কেন? রিয়াল মাদ্রিদ আছে নাকি আমি জানি না, আপনি নিয়েছেন হয়তো। অনেক কিছু আছে, অনেক কিছুর ভেতরেই এই আলোচনা শুরু করি। আগের দিন আমাদের টাইমটা একটু অল্প হয়েছিল দেখে আমি আবার মানে মাঝে মধ্যে মন্তব্য পড়তে যাই, দেখলাম যে একজন লিখেছেন যে ভাই ভাত তো শেষ হইল না। তো দেখি আজকে আপনাদের ভাতটা শেষ করা যায় কিনা। হ্যাঁ দেখি। আচ্ছা শুরু করি। কি দিয়ে শুরু করবো? মিজান রনির প্রশ্ন, নেইমারের হ্যাটট্রিকে আনচেলত্তির মনের মাঝে জ্বালা ধরে যাবে না তো? নেইমার হ্যাটট্রিক করেছেন, এইটা নিয়ে এই প্রশ্ন ভরে গেছে। এই কারণে আমি গণপ্রশ্নের কাতারে এটাকে রাখতে চাই। এতজনের প্রশ্ন করেছেন, সবার নাম নিতে গেলে এইটা দিয়ে শুরু করতে হবে। নেইমারের হ্যাটট্রিকে মন গলবে কিনা তা তো বলতে পারছি না। মানে মনের মাঝে জ্বালা ধরে যাবে না তো? এই জ্বালা ধরে যাওয়ারটা নিয়েই আসলে কড়া আপত্তি জানাচ্ছি আমরা, কারণ মোটেই ব্যাপারটা এরকম না। নেইমার তো আর আনচেলত্তির শত্রু না। আনচেলত্তি তো শুরু থেকেও বলেনি যে নেইমারকে বাদেই আমি স্কোয়াড ঘোষণা করবো, নেইমারের কোনো সুযোগ নাই, এগুলো তো বলে নেই। উনি ওনার দলের জন্য যেটা বেটার হয়, এবং নেইমার যে ফর্মে আছে ইনশাল্লাহ, নেইমার যদি কোনো ইয়েতে না পড়ে, আপনার নতুন করে ইনজুরিতে না পড়ে, এবং এখন তার ওই অপারেশনটাও আসলে দরকার। হয়তো সান্তোসের সাথে আরেকটা ম্যাচেই তো মনে হয় বাকি, সান্তোসের সাথে ওই ম্যাচটা খেলার পর নেইমার অপারেশন করে ফেলবে। অপারেশনের পর তার হচ্ছে ফিরতে কতদিন সময় লাগবে, এইটার উপর আসলে ডিপেন্ড করবে সবকিছু। কিন্তু এই হ্যাটট্রিকটা একটা স্টেটমেন্ট হ্যাটট্রিক, এটা একটা নায়ক সুলভ হ্যাটট্রিক। ইনজুরি নিয়ে খেলছেন, এই অবস্থায় তিনি তার টিম রেলিগেশন জোনের কাছাকাছি, আগের ম্যাচে সেখান থেকে উদ্ধার করেছেন, এইবার হ্যাটট্রিক করে রেলিগেশন থেকে একেবারে অনেকটুকু নিরাপদ করে দিয়েছেন, এবং সেটা একটা হ্যাটট্রিক করে ইট মিনস 3 ম্যাচে হচ্ছে আপনার 5টা গোল আর একটা অ্যাসিস্টও তার আছে, মানে 6টায় হচ্ছে আপনার গোল প্লাস অ্যাসিস্টের মধ্যে নেইমার আছেন লাস্ট 3 ম্যাচে। এইটা একটা স্টেটমেন্ট পারফরম্যান্স এই নেইমারের কাছ থেকে। তবে ওই যে দেখেন উনার থাকা না থাকাটা পুরোটাই নির্ভর করছে ওই ইনজুরি ব্যাপারে। আমরা হয়তো এখান থেকে অনেক কিছু জানি না, যেটা কোচরা বোঝেন, কোচের সঙ্গে। এবং কোচ যখন কার্লো আনচেলত্তি, আমি এটা একটু এইভাবে বলি, আগের দিন শুধু আমি বলছিলাম যে নেইমার যা পারবেন তা কেউ পারবেন না, উইচ ইজ ট্রু। কিন্তু ধরেন কোচের কাছে এমন সব রিপোর্ট থাকে ফিটনেসের, সেটার একটা মেডিকেল টিম থাকে, সেই মেডিকেল টিম থেকে আসে, তাকে যখন একটা সিদ্ধান্ত নিতে হয় সেটা নির্ভর করে। ফুটবল ইজ এ ফিজিক্যাল গেম। এইখানে আপনার ওই মানে যেটা হয়তো আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় 10% কম ফিট আছে, এইটা আসলে অনেক বড় মেট্রিক হিসেবে বিবেচনা হতে পারে। সো আমার মনে হয় কার্লো আনচেলত্তি এমন একজন মানুষ যার উপরে ভরসা রাখাটাই সবচেয়ে ওয়াইজ ডিসিশন। যদিও আমি নেইমারকে বিশ্বকাপে চাই। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি নিয়ে যাব? এত রকমের প্রশ্ন আছে, আমি বুঝতে পারতেছি না কি নিয়ে যাবো। আচ্ছা, অ্যাস্টন ভিলা নিয়ে আসি। রাতুল 675, ভাই ভিলা কিভাবে পয়েন্ট টেবিলের 3-এ চলে আসলো বুঝতেই পারেনি। কথা সত্যি, অ্যাস্টন ভিলা একটানা জিতছে, এবং লিভারপুলের সাথে সেই ম্যাচটা হারের পর টানা 6টা ম্যাচ তারা জেতার উপরে আছে, এবং কালকের ম্যাচটা তো 4-3 2-0 গোলে পিছিয়ে পড়ে সেই ম্যাচে 4-3 গোলে জিতে আসা, এবং গোল বানিয়েছিলেন থমাস বিশেক। বিশদ থেকে নাম ভুলে যায় মাঝে মধ্যে, তিনি ছিলেন গোল বানিয়েছেন, তিনিও কিছু ফ্যান্টাস্টিক সেভ করেছেন। তো অ্যাস্টন ভিলার মানে উনাই এমিরি যে কনসিস্টেন্ট, এইটা তিনি আরো প্রমাণ করছেন। এই সিজন শুরুটা এত বাজে ছিল অ্যাস্টন ভিলার, এখন অ্যাস্টন ভিলা দেখেন জায়গা মতো আবার। এবং আপনি যদি খেয়াল করেন, তারা এখন পর্যন্ত যে 3-এ যে আছে, তারা 3টা ম্যাচ হেরেছে। ক্রিস্টাল প্যালেসের কাছে হারলো, ব্রেন্টফোর্ডের কাছে হারলো, এবং লিভারপুলের কাছে হারলো। ম্যানচেস্টার সিটির এগেইনস্টেও কিন্তু তারা আপনার জিতে গেছে। নেক্সট উইকে ম্যাচ রয়েছে আর্সেনালের সাথে। সুতরাং ওইটাও টেবিলের মধ্যে একটা অ্যাস্টন ভিলা ওই জাম্পটা করতে পারে কিনা, বা আর্সেনাল হচ্ছে আপনার পয়েন্টের ডিফারেন্স আরো বাড়িয়ে নেয় কিনা অন্যদের সাথে, সেইটার হচ্ছে মেজর ডিফাইনিং মোমেন্ট হবে। পরের প্রশ্ন, সুমন আহমেদের প্রশ্ন, কামাভিঙ্গার গোলের পর এমবাপ্পেকে নিয়ে যেই নতুন সেলিব্রেশন, সেটার নাম কি বলতে পারেন? না মানে ভালো লেগেছে সেলিব্রেশনটা, মানে ধরেন হচ্ছে নাচ এমবাপ্পে নাচ, এই টাইপের একটা নাম আপনারা দিলেও দিতে পারেন। তবে মানে রিয়াল মাদ্রিদের যেটা হচ্ছে আপনার গতকালকের খেলায় প্রচুর মানে আই ক্যাচিং জিনিসগুলো আসলে ছিল। গোলটা আমি বারবার দেখছি, মানে দেখার উপরেই আছে, খুবই সুন্দর গোল। এটা পুরো টিম মিলে সেলিব্রেট করার মতো একটা গোল হয়েছে, এটা দেখার মতো একটা গোল, বারবার মনে রাখার মতো গোল। আচ্ছা প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে মেক্সিকো ওয়ার্ল্ড কাপে একটু ঢুকি। হ্যাঁ, মেক্সিকোর হরর স্টেডিয়াম নিয়ে কিছু বলেন। আশিকুর রহমানের প্রশ্ন, আমি বুঝতে পেরেছি আপনি কোন স্টেডিয়ামের কথা বলছেন। হ্যাঁ, যেটার আশপাশে ওই যে দেহাবশেষ পাওয়া যাচ্ছে।
দেখুন এইগুলা মেক্সিকোর কিছু অঞ্চলে এই ব্যাপারগুলো থাকবে এবং এটা জেনে বুঝেই এই বিশ্বকাপ আয়োজন হচ্ছে। মেক্সিকোর এই ব্যাপারগুলোর সাথে মেলাতে হলে আপনাকে একটু দেখতে হবে, এটা নার্কোস দেখতে পারেন, হ্যাঁ মানে কেন কি হাবিজাবি ওই জায়গার ক্রাইমগুলো আসলে খুবই গুরুতর এবং খুবই ভয়ানক, যে এই কারণে এই জিনিসগুলোর একটা, আমি জানি না এটার সঙ্গে কোনো মানে রেশ আছে কিনা, কোনো মেলবন্ধন আছে, আই হ্যাভ নো আইডিয়া আছে, মানে যেটা দেখুন মানে আন্দাজ করা যায় যে কি হতে পারে ওই জায়গায়। আপনার হচ্ছে গিয়ে লাস্ট এই বছর না গেল বছর থেকেই হচ্ছে গিয়ে আপনার ড্রাগের এগেইনস্টে হচ্ছে গিয়ে বিশাল বড় অভিযান শুরু হয়ে গেছে মেক্সিকোতে। তো এর ফলে আপনার ওখানকার বেশ কিছু নিখোঁজ মানুষের সংখ্যা অনেক নিখোঁজ আছে, যেই অঞ্চলটার মধ্যে এই অ্যাক্রন স্টেডিয়ামটা আছে তাদের মধ্যে থেকেই হয়তোবা নিখোঁজ যারা ছিল সেই লিস্টের থেকে হয়তো অনেকের দেহাবশেষ পাওয়া গেছে, এবং ওই অঞ্চলে আপনার ক্রাইম রেটটা একটু বেশি। এটা কয়েকটা ক্রাইম রেটটা যেহেতু আপনার বেশি, সুতরাং মানুষজন আসলে ওইটা নিয়ে শঙ্কা করছে যে আপনি ওই অঞ্চলেই ওয়ার্ল্ড কাপের খেলা ফেলেছেন, ওইখানকার ক্রাইম সিচুয়েশন তখন কি থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি। যদিও বলা হচ্ছে আপনার পুরো ওই শহরটাকে হচ্ছে সিসিটিভির আন্ডারে হচ্ছে গিয়ে বেঁধে ফেলা হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হচ্ছে আপনার নজরদারি বেড়ে যাবে, তারপরও এগুলো নিয়ে হচ্ছে কি আপনার আলোচনা শুরু হয়েছে। এইটা খুবই ন্যাচারাল এবং খুবই স্বাভাবিক। দেখেন মেক্সিকোর কয়েকটা জায়গা আছে, আমি জানি না কেউ মেক্সিকোর ব্লগ দেখেন কিনা, মেক্সিকান কিছু ব্লগ আছে, সেখানে আপনি দেখবেন যে ব্লগাররা যাওয়ার সময় বলেন যে আমি এখন এই জায়গায় প্রবেশ করতে যাচ্ছি। কয়েকটা অঞ্চল আছে, গুয়াদালাহারা, আরও কয়েকটা, যেসব জায়গা খুব নিরাপদ হয়তো নয়, কিন্তু আমার ধারণা বিশ্বকাপ যখন আসবে মেক্সিকোর যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এইসব ব্যাপারে খুবই সতর্ক থাকবে, এবং ওই যারা কার্টেল মার্টেল চালান এরাও খেলাই দেখেন, ঠিক আছে, কারণ দিন শেষে হচ্ছে আপনার একটা মেক্সিকোর রেপুটেশন তো এখানে জড়িয়ে আছে, এবং ওদের ফুটবলের সঙ্গে এগুলো খুব নিয়মিত ঘটনা, সো এটা আমার মনে হয় হ্যান্ডেল করার সিস্টেমটাও তারা সম্ভবত জানে। কিন্তু ঘটনাগুলো পড়ার সময় মানে আসলেই স্কেরি, ভয়ঙ্কর, মানে ভয়াবহ শোনায়। যাই হোক, পরের প্রশ্ন। বিশ্বকাপ নিয়ে প্রশ্ন মুহাইমিনুল রাহাত, তার প্রশ্ন, নামিল ভাই ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2026, হ্যাঁ, স্টার্ট বেঞ্চ সেল লোন, সেটা আমি এইটার প্রশ্নটাই আসলে পুরোটা নিতে ভুলে গেছি। হুইচ ওয়ান উইল ইউ ওয়ান্ট টু হ্যাপেন, মানে উনি 4টা ফাইনালের কথা বলেছেন, যে যেমন ধরেন আর্জেন্টিনা ফ্রান্স, আর্জেন্টিনা স্পেন, আর্জেন্টিনা পর্তুগাল, ঠিক আছে, এর মধ্যে কোনটা হলে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি? কি আর্জেন্টিনা স্পেন, হ্যাঁ, আর্জেন্টিনা পর্তুগাল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আর্জেন্টিনা ফ্রান্স, সব আর্জেন্টিনা। কয়েকটা নাম আসলে আমিও এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এই মাঝখানে একটা বা দুইটা আছে, এটা কনফার্ম বুঝছি, মানে সবই আর্জেন্টিনা, এক পাশে সবই আর্জেন্টিনা আর এক পাশে চেঞ্জ হইছে কাইন্ড অফ, হ্যাঁ, এটা ওই হিসাব করলে আমি আর্জেন্টিনা পর্তুগাল দেখতে চাই। মেসি ভার্সেস রোনালদো, মেসি ভার্সেস রোনালদো, ওইটা হচ্ছে আপনার স্টার্টে থাকবে, মানে আমি আরেকটা আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স দেখতে চাই, আমি আর্জেন্টিনা পর্তুগালটা দেখতে চাই, আরেকটা এমবাপে ভার্সেস আর্জেন্টিনা, আর ওইখানে আপনি চিন্তা করেন লিওনেল মেসি ভার্সেস ক্রিস্টিয়ানো রোনালদো, ওটা তো ব্লকবাস্টার এমনিতেই, ওইটার থেকে মনে হয় বিগেস্ট রিসেন্ট টাইমসে ওয়ার্ল্ড কাপের ম্যাচ হবে ব্রাজিল আর্জেন্টিনা হইলে, হ্যাঁ সেইটা হলে হবে, কিন্তু আপনার ধরুন ভার্সেস হিসেবটা যদি আপনি করেন, আচ্ছা পরের প্রশ্নে মাহবুল হকের প্রশ্ন, স্পেন বনাম আর্জেন্টিনা এবং ফ্রান্স বনাম ইংল্যান্ড নকআউট ম্যাচ, নিজেদের গ্রুপে শীর্ষে থাকলে ফাইনালের আগে দেখা হবে না, এমন নিয়ম 2026 ফিফা বিশ্বকাপের ড্রয়ের নিয়মাবলীতে বলা আছে। আমার প্রশ্ন, কাগজের নিয়মে থাকলেই কি মাঠের খেলায় এই দলগুলো বিশ্বকাপে নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকবে? সেই গ্যারান্টি দেয়া যায়? তাহলে অযথা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাইপ তোলা কেন? এটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। আচ্ছা, আমি আমার মতামত দিই। মানে এরা গ্রুপ চ্যাম্পিয়ন হবে কি হবে না এটা কে নির্ধারণ করবে? দলের উপর ডিপেন্ড করবে। এটা তো বলে দিতে আমি পারি না যে আর্জেন্টিনা বা স্পেন এরা গ্রুপ চ্যাম্পিয়ন হোক, গ্রুপ রানার্স আপ হোক, এরা একে অন্যের সাথে দেখা হবে না, এটা তো বলতে পারি না। কিন্তু আমি তাদেরকে একটা সুযোগ দিয়ে রাখতে পারি, যেহেতু ফিফা র্যাঙ্কিং এ এরা এগিয়ে এবং এবার যেহেতু 48 দলের বিশ্বকাপ এবং আমি সিডেড আর আনসিডেড প্রসেস তৈরি করেছি, তাই আমি একটা সুযোগ দিয়ে রাখতে পারি যে ঠিক আছে, তুমি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হও তাহলে তোমার দেখা হবে না। এখন ধরেন আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হইলো, স্পেন হইলো না, বা স্পেন হইলো আর্জেন্টিনা, তাহলে আবার লাভ নাই, দুটো দলকেই একই রকম থাকতে হবে। আমি এটাতে আসলে সোশ্যাল মিডিয়ায় থাকা স্বাভাবিক, ঝামেলা কিছু দেখিনি। এক্স্যাক্টলি, আর মাঠে কি হবে এটা তো আসলে ওই টিমের উপর, ওই ফুটবলারের উপর ডিপেন্ড করবে। না হলে তো ধরেন ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে মাঝে মাঝে আমরা বড় দলগুলোকেও বিদায় নিতে দেখতে পারি না। হ্যাঁ হ্যাঁ, মানে ওই সুযোগটা তো আপনার হয় না। ধরেন ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে বড় দল বিদায় হয়ে গেছে, তাই না? ওইটা তো হচ্ছে তাদের জন্যই, তাদের খেলার জন্যই হয়। এখানে তো আপনি যতই নিয়মে ফেলেন, যদি খেলাটাই না খেলতে পারে তাহলে তো আসলে কোনো লাভ। নিয়মের কারণে হয় কিনা তাই
নেক্সট প্রশ্ন, মোহাম্মদ রবিউল ইসলামের, বিশ্বকাপে স্পেনের ফার্স্ট চয়েস গোলকিপার কে হবে? উনাই সিমনের কালকের এই ভুলটার পরে আবার ওই প্রশ্নটা আমার মনে হয় করাই উচিত। স্পেনের তো ডেভিড রায়া, উনাই সিমন। উনাই সিমন। দেখেন এই জায়গায় তো আপনার ডেভিড রায়া 2025 সালে সে কোনো ম্যাচেই তিনি তাকে সুযোগ দেওয়া হয়নি, সবগুলো ম্যাচেই উনাই সিমন খেলেছেন। তবে ডেভিড রায়া আর্সেনালে যেভাবে খেলছেন, অবশ্য ধরেন এই 2000 লাস্ট সিজন যখন শেষ হলো, লাস্ট সিজনেও তো প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপার ডেভিড রায়া ছিলেন, তারপরও তো তাকে আসলে ন্যাশনাল টিমে সুযোগ দেয়নি 2025 সালে এসে। এটা আসলে দিন শেষে কোচের কল, মানে এটা ডেভিড রায়ার জন্য একটু খারাপ লাগে। মানে এখনো পর্যন্ত ডেভিড রায়ার জায়গায় ডেভিড রায়া নয়, আমার কাছে মনে হয় যে উনাই সিমনই স্টার্ট করার কথা, কারণ বিশ্বকাপ থেকে আপনার আছে আর অল্প কিছুদিন সময়, এতদিন উনাই সিমনই সেটা করে এসছেন। এখন হুট করে সেই গোলকিপার চেঞ্জ করবে না হয়তো ন্যাশনাল টিম, কারণ ওই সেট আপের ব্যাপার থাকে। উনাই সিমন ইউরো জিতেছেন এবং সেন্টার ব্যাকদের সঙ্গে তার হয়তো বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা একটা কারণ হিসেবে দেখা যেতে পারে। এবং এই কারণে স্পেন কোচ তিনি আসলে প্রেফার করেন উনাই সিমনকে, যদিও উনাই সিমনকে নিয়ে এই সমালোচনা আজকে থেকে না, বহুদিন ধরেই এখানে আছে। এখন ডেভিড রায়া যেহেতু অনেক ভালো করছেন, তাই এই আলোচনাটা এখন সময় সময় আরো বেশি বাড়ছে। পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন একটু অন্যরকম যাই। মেহরান আরিফ, ভাই বাংলাদেশে থাকতে রাত জেগে খেলা দেখতাম, আর সকালে কোচিং বা স্কুলে যেতে অনেক কষ্ট হইতো। ভাই আমাদেরও কষ্ট হইতো প্রচন্ড। আলহামদুলিল্লাহ এখন ইউরোপে আছি, আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশেই এখনো রয়ে গেছি। দিনে সবকিছু শেষ করে আরামে 9টার দিকে খেলা দেখতে পারি, না আছে ফ্যামিলির প্যারা, না আছে ঘুমের প্যারা। ফুটবল শুধু খেলা নয় ভাই, এটা মানুষের স্বপ্ন দেখতে শেখায়। শেষ লাইনের সাথে পুরোপুরি একমত। ইউরোপে যারা থাকেন তাদের তো এই সুবিধা, অথবা যারা মিডল ইস্টে থাকেন তাদেরও এই সুবিধা আছে, তাদের খেলার টাইমিংটা বেটার হয়। কিন্তু আবার মাঝে মধ্যে আমি একটু অন্যদেরকে দেখে অবাক হই, যেমন অস্ট্রেলিয়ার লোকজন, তারা খুব বেটাইমে খেলা পায়, হ্যাঁ তাই না? আবার আমি মাঝে মধ্যে চিন্তা করি, চ্যাম্পিয়ন্স লিগ দেখতেছেন, তখন বাইরে তাকায় দেখলেন সূর্য, ইউএস আর কানাডার মানুষ যা দেখে, এটা হয় কি? হ্যাঁ মানে এটা কেমন? এত কিছু করার নেই ভাই, পৃথিবীটাও গোল। আপনি ঘুরতে ঘুরতে আজকে বাংলাদেশে ছিলেন, এরপর চলে গেছেন ইউরোপে, টাইমের ব্যবধান তো রয়েছেই। তবে ফুটবলটাই আসলে টাইম, ধরেন ওয়ার্ল্ড কাপের সময় যেটা হয়, ভোর 4টার সময় খেলা দিলেও হচ্ছে গিয়ে মানুষ সেই খেলা দেখবে, বা চ্যাম্পিয়ন্স লিগের খেলা রাত 2টাতেও হচ্ছে গিয়ে, যে এখন যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হচ্ছে, তারপরও আসলে কষ্ট হলেও যার দেখার সে কিন্তু আসলে ঠিকই দেখতেছে। সেটাই, যে দেখার সে ঠিকই দেখে, সময় বের করে নেয়। হানি প্রিস 9 তার প্রশ্ন, এমবাপ্পে অলরেডি একটা মিনি গট, আচ্ছা গ্রেটেস্ট অফ অল টাইম, খালি উচল মানে চ্যাম্পিয়ন্স লিগ আর ব্যালন ডিওর নাই, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? মানে এমবাপ্পে যে একটা মিনি গ্রেটেস্ট অফ অল টাইম, মানে গটটাকে হচ্ছে আরো তিনি ছোট করে দিয়েছেন। কিলিয়ান এমবাপ্পে ইজ রাইট নাও দ্য বেস্ট ফুটবলার অন আর্থ, এটা নিয়ে কোনো ঠিক আছে ডাউট নাই। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ আ ব্যালন ডিওর ফর ইট, ঠিক আছে? ধরেন হচ্ছে যে এক্স্যাক্টলি, মানে ওইটা ওই যে ঘুরে ফিরে ওই কথাটাই বলতে হয় যে মেসি রোনালদো বিশ্বকাপ না জিতলেই যে তারা কিংবদন্তি না বা ওই লেভেলে না, সেইটা দিয়ে ওই বিশ্বকাপ দিয়ে আসলে তাদের যাচাই করার কিছু নেই। এমবাপ্পেকেও ধরেন ওই উজ্জ্বল আর ব্যালন ডিওর আপনি বললেন, তো ব্যালন ডিওর এমবাপ্পে এই বছর দেখবেন জিতেই ফেলবে, তাই যদিও ওয়ার্ল্ড কাপের ফ্যাক্টর তো উচল জিতবে, জেতার কথা। রিয়াল মাদ্রিদ আসছে তো উচল জিততে, তো উচল ভাগ্যটা কেমন, যেই খান ছেড়ে উচল জেতার জন্য আসলো নতুন জায়গায়, তার পুরনো জায়গায় জিতে গেছে, উচল হয়ে গেছেন। আচ্ছা পরের প্রশ্নে যাব কি, নাকি আপনি যেতে চাচ্ছেন? আচ্ছা বার্সেলোনা কামব্যাক নিয়ে যাবে, বার্সেলোনায় ফিরি আবার। মোহাম্মদ অজয় আহমেদ, বার্সেলোনা কামব্যাক নিয়ে কিছু শুনতে চাই রিফাত ভাইয়ের কাছ থেকে। আপনার একটা একই সাথে আছে রিফাত ভাই, বার্সেলোনাকে নিয়ে কিছু বলেন। রাফিনিয়া লিডার, তাই না? রাফিনিয়া ইজ এ লিডার, আমি বলি মানে রাফিনিয়া ইজ এ প্রপার লিডার। এবং যারা বলেন যে ভাই আপনাদের প্রেডিকশন দিলে না, যাই আগের দিনের শোটা দেখেন, আমরা বলছিলাম দানি অলমো কত ইম্পর্টেন্ট, দানি অলমো, যদিও দানি অলমো এখন ইনজুরিতে পড়ে গেছেন, তার সময় লাগবে। হ্যাঁ দানি অলমো স্কোরড, আর এটার মধ্যে এটার বলার দরকার কি ছিল? অদ্ভুত, আমি যাইতেছি এক পয়েন্ট, আপনি আবার টাইম না, দানি অলমোর কথা যেহেতু এসেছে সে কারণে আসলে বলে দিলাম, ঠিক আছে? আমরা বলছিলাম দানি অলমো যখন ফিট থাকবে তাকে খেলাইতে হবে, তাকে খেলানো এবং সে গোল করছে গেল। এবং দ্বিতীয়ত হচ্ছে যে স্কোর মানে প্রেডিকশন বার্সারটাও মিলছে গেল। আর হচ্ছে এই ম্যাচ নিয়ে এবার বলি, বার্সার যে গোলটা বার্সেলোনা হজম করলো, এইটা ধরেন মানে কেউ বুঝে নাই যে এটা অন সাইডে আলেক্স বায়ানা যে ছিলেন, খুব ভালো ফিনিশিং হয়েছে, পরে একই রকম আরেকটা সুযোগ পেয়েছিল। এখন এই ভুল ভ্রান্তি বার্সার খেলায় থাকবেই, কিন্তু অন্য পাশে তারা গোল বের করে নিয়েছে। আপনি পেদ্রির পাসটা দেখেন, রাফিনিয়া যে গোল দিছে, হ্যাঁ ওই পাসটা কিচ্ছু করা লাগে নাই, আর কোনো টাচ লাগে নাই, কিছু লাগে নাই, খালি গোলকিপাররা ই করলো, এরপর জালে প্রবেশ করাইলো।
লেভানডফস্কি পেনাল্টি মিস না করলে এই ম্যাচ আরও আগেই আমার কাছে মনে হয় তারা জিতে যায়। বার্সেলোনার পারফরমেন্সে আমার কাছে খুবই ভালো লেগেছে, বার্সেলোনা ভালো খেলেছে, এইরকম একটা স্টেটমেন্ট তাদের দরকার ছিল। এবং এই টিমে রাফিনিয়া আসলে যে কত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার, এইটা রাফিনিয়া থাকলেও বোঝা যায়, রাফিনিয়া না থাকলেও বোঝা যায়। মানে রাফিনিয়ার সাথে জিনিসটাকে একটু টেনে বড় করি, রাফিনিয়া এবং পেড্রি এই দুজন যখন বার্সেলোনার দলটায় থাকে তখন তারা এক ধরনের ফুটবলটা খেলে, যখন এই দুইজন থাকে না তখন হচ্ছে গোড়াতেই আসলে গন্ডগোল বার্সেলোনা পাকিয়ে ফেলে। এই ধরেন এই ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ এবং এর আগের ম্যাচ, এই দুইটা ম্যাচ আপনি দেখেন মাঝখানে বিপর্যয় কাটিয়ে বার্সেলোনা যেভাবে লাস্ট দুইটা ম্যাচে আসলে ফিরলো, এইটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এই দলটার মধ্যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে হলে এই দুজনকে আসলে আলটিমেটলি একসাথেই আপনার লাগবে, পেড্রি এবং রাফিনিয়াকে। আর রাফিনিয়া লিডারশিপের কথা আপনি এর আগের ম্যাচের কথাটাই চিন্তা করেন, যখন হচ্ছে হান্সি ফ্লিককে কাছে যে রাফিনিয়া বলছেন আমরা এর থেকেও ভালো ফুটবলটা খেলবো, এই সব কিছুই তো হচ্ছে ওই যে তার লিডারশিপ যে কোয়ালিটি সেটার কথাই তো বলে। দিয়েগো সিমিওনে ম্যাচ শেষে যা বলেছেন একদম একমত যে এই প্লেয়ার কিভাবে ব্যালন ডি অর পায় না। রাফিনিয়া যে বার্সেলোনা আমি আগে বলছি রাফিনিয়া যে বার্সেলোনা এত ভালো করবে এটা আমি নিজে এক্সপেক্ট করি নাই, এইটা একটা ভুল প্রেডিকশন। কিন্তু রাফিনিয়া ইজ ফ্যান্টাস্টিক এবং রাফিনিয়া এই টিমের ক্যাপ্টেনই, মানে প্রপার ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। লামিন ইয়ামাল না, ইয়ামাল একটু অফ ফর্মে আছেন, ভালো অফ ফর্মে আছেন, আমি বুঝতে পারছি যেটা দেখা যাচ্ছে। রাফিনিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট বার্সেলোনার খেলায়, রাফিনিয়া খুবই গুরুত্বপূর্ণ। যাই হ্যাঁ, রিয়াল মাদ্রিদ যাবো নাকি? মোহাম্মদ জাহিদুল ইসলাম, দুইটা প্রশ্ন নেব তার, এটা একটা না, ঠিক আছে। জাহিদুল ইসলামের প্রশ্ন হচ্ছে, রিফাত ভাই মিলিতাও আন্ডাররেটেড অ্যাজ এ ডিফেন্ডার, হিজ থ্রু বল ডিস্ট্রিবিউশন ইজ টপ নচ অ্যান্ড হি ইজ অলসো প্লেইং আ গুড রোল ইন ডিফেন্ডিং বাট হি ইজ নট গেটিং দ্যাট মাচ অফ স্পটলাইট, হোয়াট ডু ইউ থিঙ্ক? স্পটলাইটের ব্যাপারটা আমি জানি না, এটা আপেক্ষিক, হ্যাঁ মানে এটা আপেক্ষিক। আর যেই দলে আপনার এমবাপ্পে ভিনিসিয়াস আছেন, মানে ভিনিসিয়াসই তো আপনার এমবাপ্পের থেকে স্পটলাইট পাওয়াতে পিছিয়ে যান। মিলিতাওয়ের যেই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে আপনি যে কোয়ালিটিগুলো বলছেন সবগুলো, মানে ডিফেন্ডিং বলেন, বল ডিস্ট্রিবিউশন বলেন, এবং কিছু কিছু জায়গায় বল ধরেন আসতেছে, যেই সময় তিনি অ্যাগ্রেসিভ হন, একদম প্রপার ক্লাসিক ডিফেন্ডার, যেই সময় অ্যাগ্রেসিভ হওয়া লাগবে সেই সময় জানেন। এবং আমি কখনো দেখি নাই যে 50-50 চ্যালেঞ্জে যেটা গেলে পিছনে বিপদ হতে পারে সেই চ্যালেঞ্জ তিনি হেরে আসছেন, মানে দেখছি খুবই কম। এইটা একটা বড় ব্যাপার। রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটা ড্র করলো কার সাথে? জিরোনার সাথে। জিরোনার সঙ্গে একটা ম্যাচে মানে হাফ লাইনে গিয়ে চেস্টে যেমন বলটা রিসিভ করে নামায় অ্যাটাকটা ইনিশিয়েট করলো, এইটা সব ডিফেন্ডারদেরকে দিয়ে হয় না। এইটা ধরেন ডিফেন্ডিং একটা আর্ট, এটা এডার মিলিতাও তার একটা অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। এবং সেখানে আপনার হচ্ছে যে আমরা তার খেলা দেখে বুঝতে পারি না যে তিনি দুইটা এসিএল ইনজুরি কাটিয়েছেন গত 3 বছরে, তাই না? এইটা হচ্ছে তার সবচেয়ে বড়। এই সিজনে তো হচ্ছে কি মিলিতাওকে ফুল ফেজে আপনি পানি নাই, এটা একটা বড় সমস্যা। স্পটলাইটের বাইরে থাকবেন, এটাও আসলে একটু স্বাভাবিক। এখন এই যে একটা প্রশ্ন নিয়ে যদি কুতিরোমের প্রশ্ন না নেন, তাহলে আবার আর্জেন্টিনা ফ্যানরা এসে আপনারা বলবে যে আপনি এনে করেনটা কি? এই যে কই এই যে ও হ্যাঁ, মোহাম্মদ কুরবান আলীর প্রশ্ন হচ্ছে, রোমেরো কি প্রিমিয়ার লিগে সবচেয়ে আবার আন্ডাররেটেড? ভাই কিছু হইলে আন্ডাররেটেড হইতে হবে কেন ভাই? আন্ডাররেটেড না, আচ্ছা ধরেন স্পটলাইটের বাইরে থাকা, এটাকে আমরা এইভাবে বলি। টটেনহামে খেললে স্পটলাইট পাবেন কই থেকে? টটেনহামের যে ফর্ম, তাই না? এটা স্পটলাইটে থাকা স্বাভাবিক না। সেন্টার ব্যাক নিয়ে ওভারহেড কিকে ম্যাচ ড্র করাইছে, এর আগে একটা গোল করছে, 2টা গোল করছে, তার আর কি করবে? আমি তো মানে এই ক্লাব থেকে তার সরে আসতে হবে, অনেক হয়েছে। এই ক্লাবের ক্যাপ্টেন, ঠিক আছে, চ্যাম্পিয়ন্স লিগে ক্যাপ্টেন্সি করেন, ভালো হয়েছে, বাট কুতিরোমের সাথে আসলে লাস্ট 2 বছর বা 3 বছর ধরে এই টটেনহামটা যায় না, তাই মানে ও আরো যেটা আপনি বললেন যে আরো অন্য কোনো বড় জায়গায় হয়তো বা ডিজার্ভ করেন। ভাই আমরা কি একটু বড় নেক্সট প্রশ্ন, কামরুল আহমেদ, লিভারপুল আর চেলসি আদৌ টপ 5-এ থাকতে পারবে কিনা? লিভারপুল থাকতে পারবে না, এটা আমি ফর শিওর। লিভারপুল টপ 5-এ লিভারপুলের থাকা হবে না, ঠিক আছে। আর চেলসিটা না, চেলসিকে নিয়ে প্রেডিকশন করে ফাঁসতে চাই না ভাই, এইটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, লিভারপুল থাকতে পারবে না, এটা আমার মনে হয়। চেলসি টপ 4-এ থাকবে, দে উইল বি দেয়ার। লিভারপুল পারবে না, ঠিক আছে, এটা পুরো একদম তালেই না, কিন্তু হইতে পারে, মানে এটা মানে এখনই না বলতেছে যে এখনকার বিচারে আমি জানি জানুয়ারি মাসে খুব ভালো, আবার ধরুন হচ্ছে অ্যাস্টন ভিলা যে টপ 3-তে থাকবে, এটা কে ভাবছে? টানা 10টা ম্যাচ জিতলেই তো হয়ে যাবে। এখন এইবারের প্রিমিয়ার লিগ এত কম্পিটিটিভ যে ম্যানচেস্টার ইউনাইটেড টপ 4-এ থাকতে পারে এরকম মনে হইতেছে, মানে পয়েন্ট হলেও হতে পারে। লিভারপুল বললে ওয়াই নট ম্যানচেস্টার ইউনাইটেড। আচ্ছা, আমাদের একটু প্রশংসা আছে নিজেদের, শুনি, ভাইয়ের নিজেরও আছে। ক্যারেট সায়েমের প্রশ্ন,
গত বছর 15 নভেম্বর সমিত সোমকে নিয়ে প্রশ্ন করেছিলাম, আপনারা নিয়েছিলেনও, এমনকি এই প্রশ্নের ক্রপ ভিডিও আলাদা পোস্ট করা হয়েছিল, তাই না? ভুলে গেছি আমি। কিন্তু তখনও এ দেশের হয়ে তিনি খেলার সিদ্ধান্ত নেননি। তবে আজকে সে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কয়েকদিন আগে এই পোস্ট মেমোরিতে দেখে মনের মধ্যে আলাদা এক প্রশান্তি কাজ করছিল। ধন্যবাদ সেদিন প্রশ্ন নেওয়ার জন্য। শুরু থেকে আপনাদের সাথে ছিলাম, শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনি এতদিন ধরে আমাদের সাথে আছেন এবং একটা মেমোরি রিকল করিয়ে দিলেন। আর গত বছর 15 নভেম্বর বা গত বছর এই টাইমেও তো আপনার হামজারই তখন হচ্ছে পাসপোর্টের মানে ফিফার গ্রিন সিগন্যালটা আসে নাই, সেটাও তো আসছে আপনার ডিসেম্বরের 16 তারিখেরও যে পরে যে আসছে। তো ওই মোমেন্টে তো আমরা কেউই আসলে ভাবি নাই এত কুইকলি এত কিছু হয়ে যাবে, হামজার ইফেক্টটা পড়বে, সমিত সোমরাও ফাইনালি হচ্ছে গিয়ে দেশের টানে আবারও ফিরে আসবেন। তো এই জিনিসগুলোইতে, এই ডিসিশনগুলোই তো আপনার এই বছরে বাংলাদেশের ফুটবলের চেহারাটাই পাল্টে দিচ্ছে। গত বছর 15 নভেম্বর আমরা মনে কথা বলতেছিলাম যে হামজা চৌধুরীর পাসপোর্ট প্রায় হয়ে গেছে, শেষ স্টেপে আছে, এগুলো আমরা বলছিলাম। তখন সমিত সোম নিয়ে যে প্রশ্নগুলো আসছে যে সমিত সোম কি আসবেন কিনা, তখন আমরা জানতাম যে সমিত সোম খুব একটা বোধহয় আগ্রহী নন। কিন্তু যখন হামজা অফিসিয়ালি এসেই গেলেন তখন সমিত সোম আর দুইবার ভাবলেন না। সমিত সোম তারপরে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলেন। এখন ভাই এই যে হয় কি, আমাদের যারা নিয়মিত শো ফলো করেন তারা হয়তো ব্যাপারগুলো খেয়াল করবেন যে আমরা মোটামুটি সবকিছুই একটু টাচ করে যাই, এবং এমন কিছু ফুটবলে ঘটে না যেটা নিয়ে আমরা কথা আসলে বলি না, সাধারণত বলা হয়। ওই যে কাট পিস দেখে অনেক সময় অনেকে ভুল বোঝেন, এটা কিছু করার নেই আর কি, পার্ট অফ দ্য গেম। হ্যাঁ, ধরেন এখানে বসে আমরা যেমন বসুন্ধরা কিংসের প্রশংসা করি, বসুন্ধরা কিংসের সমালোচনাও করি, হ্যাঁ, ফুটবল ফেডারেশনের প্রশংসা করি, সমালোচনাও করি, আবাহনী মোহামেডান সব সেম। তো এই জিনিসগুলো যারা নিয়মিত সব দেখেন তারা বুঝবেন, যারা দেখেন না তারা ঘোল খাবেন অনেক সময়, কিছু করার নাই। তাহসিন শেখ তার প্রশ্ন, বাংলাদেশের মেয়েদের ফুটবলে এমন ক্রাউড দেখেছেন কখনো এর আগে? দেখেছি, সাফ আন্ডার 19 আমরা দেখেছি কমলাপুর স্টেডিয়ামে মানুষজন গাছের ডালে, গাছের ওপরে উঠে আশেপাশের বিল্ডিং থেকে ওমেন্স ফুটবলের খেলা দেখছেন। আর বিশেষ করে ফ্যান গ্রুপগুলো যা করলো অসাধারণ, মাঠে ইউরোপিয়ান ভাইবস এনে দিয়েছে। দ্যাটস ট্রু। মানে এইটা নিয়ে নিজেদের কাছেই আমাদের ভালো লেগেছে। টিফো, তারপর হচ্ছে আপনার ফ্লেয়ার, ইনফ্যাক্ট যখন ওই যে আপনার ন্যাশনাল অ্যান্থেমের পর জাস্ট কিক অফের আগে স্পেশালি ইউনিয়ন বেঙ্গলই মনে হয় ওই জায়গাটাই ছিল, হ্যাঁ, ওদের যে আপনার ফ্লেয়ারটা জ্বললো পিছেও ওদের আপনার টিফোটা মানে একটা বাইরের এনভায়রনমেন্টের মতোই ক্রিয়েট হয়ে গিয়েছিল ওই সময়টায়। খুবই সুন্দর ছিল। আলট্রাজের কথা বলতে পারতো, যেইভাবে পুরো বিটের তালে তালে পুরো 90 মিনিটস ম্যাচের আগে ম্যাচের পরে ইন্সপায়ার করে গেছে। ক্রেডিটটা আসলে তারা খুবই ডিজার্ভ করেন, যেভাবে তারা টিমকে ইন্সপায়ার করছেন। এই প্রশ্ন আছে মোহাম্মদ আনাস সজীবের প্রশ্ন, বাংলাদেশ আজারবাইজান ম্যাচে ইউনিয়ন বেঙ্গলকে আপনাদের কেমন লাগলো? বিশাল টিফো, সবাই এক রঙের হুডি, কমেন্টে করার সময় আপনারা প্রশংসা করছেন। আমরা ভাই সকল সমর্থকের পক্ষে, এবং সমর্থকদের এখন অনেক আলাদা আলাদা গ্রুপস আছে, সেগুলো নিয়ে তারা মাঠে আসেন। ফুটবল ব্যাপারটা এরকম, একটা গ্রুপ কখনো ফুটবলের রক্ষক হয় না, হ্যাঁ, অনেকগুলো গ্রুপ লাগে, এইভাবে না স্টেডিয়াম, এবং তারা সবাই তো আপনার হচ্ছে বাংলাদেশ ফুটবলের বেটার দিন চায়। হ্যাঁ, এবং ইউনিয়ন বেঙ্গলের যে জিনিসটা ভালো লেগেছে যে দেখেন প্রথম ম্যাচে ওদের একটা টিফে ছিল, হ্যাঁ, আলট্রাস ওনাদের ঢং, এটা নেচার যেটা অনেকদিন ধরে মেইনটেইন করছেন। ইউনিয়ন বেঙ্গল তো বোধহয় সেই তুলনায় নতুন, তারা একটা নতুনত্ব আনছেন। নতুনত্ব কি আনছেন যে আমি বেগম রোকেয়ার টিফো দেখেছি, আমার তো অন্তর ভরে গেছে এটা দেখার পরে। তারপরে মানে ওনারা কতখানি সচেতন, বিভিন্ন বার্তা নিয়ে আসেন। আবার ধরেন যে হুডির স্টাইলটা ভালো লাগছে, লাল সাদা মাফলার, হ্যাঁ। তো এরপরে আবার অন্য কোনো গ্রুপ আসলে তারা আবার এই দুটার বাইরে অন্য কিছু করতে চাইবে। ইটস ফান, তাই না? মানে ফুটবলের ফ্লেভারটাই পাল্টাই দিচ্ছেন আপনারা ভাই, মানে স্যালুট আপনারা যারা মাঠে নিয়মিত এই গ্রুপগুলো যান তাদেরকে, মানে এই সমর্থক গোষ্ঠীদেরকে আলাদা করে থ্যাঙ্কস কেন? আপনি ন্যাশনাল টিম অর্থাৎ বয়েজ টিম বা মেন্স টিমের সময় আপনি তাদেরকে পেয়েছেন, এবং তারা যে একইভাবে প্রায়োরিটিটা এই ওমেন্স ফুটবলকেও দিয়েছে, ওমেন্স ফুটবলারদেরকেও ইন্সপিরেশন দিচ্ছে, এইটার জন্য তাদের প্রতি আমার একটা স্পেশাল, তাদের প্রায়োরিটি আমাদের পক্ষ থেকে ফুটবল, মানে ফুটবলের উপর ওনারা যে এখানে কোনো ডিফারেন্সিয়েটটা করেন নাই, এইটার জন্য আসলে ওনারা একটা। তারপর ধরেন যে সিঙ্গাপুর ম্যাচে না হংকং ম্যাচে যে সেভ বাংলাদেশ ফুটবল যে টিফো নিয়ে আসলো, বাঘের একটা বিরাট, হ্যাঁ,
মানে এই তো টিফো দেখতেই এখন মানুষের মাঠে যাওয়া লাগবে কয়দিন পরে, যে কে কি আনছে দেখি। হ্যাঁ, দারুণ সবাই দিয়া যাবো পরে সব। পরে মোহাম্মদ জুবায়ের, লালিগায় কেন রাউন্ড 14 ম্যাচ 19 হলো, কেন শুধুমাত্র 4টি দলে খেলা হলো, বাকিদের খেলা হলো না, এই ব্যাপারে ঠিক বুঝতেছেন। এটা হচ্ছে গিয়ে যে সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ, এর জন্য একটা ফিক্সার জানুয়ারিতে নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা নাইম, গত বিশ্বকাপের খেলা ছিল বিকাল থেকে রাতের মধ্যে, 2026 বিশ্বকাপের খেলাগুলো কোন সময় হবে? অনেক মজা ভাই, আর্লিয়েস্ট কিক অফ টাইম হয়তো আমরা বাংলাদেশ টাইম হিসেব করে রাত 8টায় ধরতে পারি। আর্লিয়েস্ট কিক অফ টাইম হয়তো আমরা জানি না, 8টা, 11টা, 2টা, 4টা বা 2টা 5টা বা 2টা 7টা, 3টা 7টা এরকম হবে। মানে 4টা টাইমে আপনার খেলা আলটিমেটলি দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই এতগুলো ম্যাচ কভার আপ করার। বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতো, সব ম্যাচ পড়তো 8টা বাজে, ঠিক আছে, বাংলাদেশের টাইম মিলাইতো বাংলাদেশ 8টা বাজে, এবং ওই জায়গার দুপুর 12টা করে 12টা একটা এরকম। হ্যাঁ, এরকম 12টা 2টা এরকম। আচ্ছা, বাংলাদেশকে নিয়ে যেহেতু কথা বলেছেন, এমআই নিউ তার প্রশ্ন, একটা ভিডিও দেখলাম, ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশকে দ্রুত বিশ্বকাপে দেখতে চেয়েছেন, বাংলাদেশ কি পারবে তার কথা রাখতে? কয় যুগ লাগতে পারে? কয় যুগ লাগতে পারে? খুব ভালো মতো যদি আমরা চেষ্টা করি 3 যুগ লাগবে, মানে 36 বছর। 36 বছর খুব ভালো চেষ্টা করলে, খুব মানে ধরেন একদম মনোযোগ দিয়ে নিষ্ঠার সাথে নিয়ত সহি করে যদি আপনি চেষ্টা করেন, তাহলে মোটামুটি আজকে থেকে মানে দলের সংখ্যা যদি 48 থাকে, হ্যাঁ, বা ধরেন 48 থেকে যদি 64ও হয় একটা সময়, ভাই হইলেও হইতে পারে, ইউ নেভার নো। হিসাব আলাদা, কিন্তু ধরেন এই ছাড়া আমার হিসাব, শুনেন, বিশ্বকাপ খেলাই ফুটবলের সবচেয়ে গৌরবের জায়গা না। নিজের দেশের শিরোপা জেতাও অনেক সময় গৌরবের, ইটস এ কালচারাল থিং। এইটার ইংল্যান্ড কয়টা ওয়ার্ল্ড কাপ জিতছে? একটা। দিনের পর দিন তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করছে, খেলেই নাই। হ্যাঁ, কিন্তু তাদের ফুটবল কি মরে গেছিল? মরে নাই তো। ইতালি বিশ্বকাপ খেলে না 2টা, সিরিয়া থেকে লোক যায় না? যায় তো। কালচার ডেভেলপ করতে হবে, কালচার ডেভেলপ করেন, আপনার অটোমেটিক বিশ্বকাপ আপনার ডাইকে নিয়ে যাবে। আপনার সিস্টেম এমন দাঁড় করান যে বিশ্বকাপ আপনার জন্য, এই যে ইনফান্তিনো সাহেব তো বলছেনই, কিন্তু বিশ্বকাপ আপনার জন্য দাঁড়ায় থাকবে আপনি যদি সিস্টেম ডেভেলপ করতে পারেন। মেয়েরা যে সাউথ এশিয়ান কনটেক্সট থেকে এখন এশিয়ান কনটেক্সটে গেল, ঠিক আছে, এটার পেছনে কারণটা হচ্ছে ওই যে একটা সিস্টেম আছে ওই জায়গাটার মধ্যে, প্রপার প্ল্যানিংটা ছিল এখানে। যদিও নানা সীমাবদ্ধতা রয়েছে, এইসব নিয়েই ডিল করতে হচ্ছে মেয়েদের, তারপরও হচ্ছে ধরেন তারা এখন এশিয়ার নজর হচ্ছে কি তাদের দিকে। তো বাংলাদেশ বয়েজ টিমেরও বা মেন্স টিমেরও হচ্ছে সেই সময়টা হয়তো আসবে, তবে এটার জন্য আসলে প্রপার প্ল্যানিংটা দরকার। তো এখন ধরেন যদি কথার কথা আমরা হামজা চৌধুরী পেয়ে যাই আরো 5টা, ধরেন ফারহান আলী ওয়াহিদ, ট্রেভর ইসলাম, কয়েকটা ট্রেভর ইসলাম, সবাই তো ঠিক হামজা লেভেলের না, কিন্তু আমি এক্সপেক্ট করি যে ফারহান হয়তো হামজার কাছাকাছি, মানে অলরেডি বিলং করেন, ওই বয়সে হামজাও হয়তো এরকমই ছিলেন বা কিছু একটা। এইরকম যদি আপনি কয়েকজন পেয়ে যান, 4-5 জন ফুটবলার, তাইলে হয়তো ব্যাপারটা 3-12-36 বছর লাগবে না। মানে 36 বছরের বিশ্বকাপ তো আর বেশি হয় না। বিশ্বকাপ কয়টা হবে? 12টা, মানে অল্প অল্প বিশ্বকাপ হবে, কিন্তু 9টা হবে। কিন্তু 12 বছরের যে হিসাবটা দিলাম, 3-12-36 এর ভাঙা বললাম, এইটা তখন তাহলে 12 বছরে চলে আসতে পারে যদি আপনি এরকম প্লেয়ার যদি আপনার দলে থাকে। সেটাও মানে লোয়েস্ট, এটা কালচারের ব্যাপার আছে। এশিয়ান কাপে খেলি না আগে আমরা, এটাই তো আগে আমাদের ভাই, সাফ তো হয় নাই, সাফ নিয়ে আর কথাই বলি। সাফ জিতবেন, দেখবেন যে সাফ জিতলেই একটা সময়, এই বছর যদি সাফটা হইতো, হ্যাঁ, এশিয়ান কাপে বাংলাদেশের যেটা ভালো চান্স ছিল, এশিয়ান কাপের একটা ইয়েতে যাবেন। এশিয়ান কাপ জিতলে পরে, এশিয়ান কাপ কাতার জিতছে, সেই কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে ঠেলা বের হয়ে গেছে। হ্যাঁ, আর আপনি আসছেন বিশ্বকাপ খেলবেন। তবে অবশ্যই স্বপ্ন দেখেন সবাই, সাথে ফুটবলটাও দেখেন, শুধু স্বপ্ন না। আমি বলতে চাই যে বিশ্বকাপ খেলাটাই ফুটবলের সর্বোচ্চ গৌরব না। বিশ্বকাপে না খেললে ফুটবল নাই এরকম কোনো ঘটনা নাই। হ্যাঁ, মানে এরকম কিছু এক্সিস্ট করে না। বিশ্বকাপে একেবারে এলিটরা খেলবে, ফুটবল সবার খেলা, সবাই খেলবেন। নেক্সট হয়ে গেল প্রশ্ন আমার, জ্যাক গ্রিলিশের প্রশ্ন আছে একটা, বুঝছেন? ও গ্রিলিশ দা, মোহাম্মদ আদল, এই আচ্ছা হবে মোহাম্মদ ভাই, জ্যাক গ্রিলিশ তো ম্যানচেস্টার সিটি ছাড়ার পর থেকে নিজের সেরা ফর্মে আছে। 2026 বিশ্বকাপের জন্য টুকলের বিবেচনায় থাকার সম্ভাবনা কতটুকু? খুব অল্প মনে হয় আমার কাছে। বেলিংহ্যামরে নিয়ে ঝামেলা লাগছে, ফোডেনে নিয়ে ঝামেলা লাগছে, আর ধরেন জ্যাক গ্রিলিশ, যদিও যে এভারটনের হয়ে লাস্ট ম্যাচটা গোল করার ডিফ্লেকশন ছিল,
ম্যাচ জিতাই দিচ্ছেন বোর্নমাউথের এগেইনস্টে। কিন্তু জ্যাক গ্রিলিশের থাকা টাফ বিশ্বকাপ স্কোয়াডে। টাফ এটা বাস্তবতাটা আসলে এটা ম্যান সিটি নিয়ে প্রশ্ন নেবেন নাকি? এটা খুব গুরুতর অভিযোগ আছে। অ্যানোনিমাস রায়ানের প্রশ্ন, রিফাত ভাই বুঝি না কেন ম্যান সিটিকে নিয়ে কথাই বলেন না, প্রশ্নও নেন না, এইটা নিয়েন প্লিজ। আচ্ছা ঠিক আছে, স্টার বয় ফোর্ডেনের ফর্ম ফিরে পাওয়ার সাথে হল্যান্ড, চেরকি, গ্ভারদিওলের এমন পারফরমেন্স, যদিও ডিফেন্ডিংয়ে বরাবরের সমস্যা রয়ে গেছে, তো এত কিছুর পর আপনাদের কি মনে হচ্ছে সিটি মাদ্রিদ ম্যাচে কে এগিয়ে থাকবে? আর গ্ভারদিওল লাস্ট মিনিট ক্লিয়ারেন্স নিয়ে কিছু বলেন। গ্ভারদিওলের ক্লিয়ারেন্সটা ব্রিলিয়েন্ট ক্লিয়ারেন্স ছিল। কি বলবো না মানে আমার বলবো নাকি, ধরেন উনি পার্টিকুলারলি যদি জিজ্ঞেস করেন সিটি মাদ্রিদ ম্যাচে মধ্যে সিটি কিছুটা এগিয়ে থাকবে কিনা, আমার মনে হয় না। কেউ কি এগিয়ে থাকবে? রিয়াল মাদ্রিদ একটু হলেও স্লাইটলি এগিয়ে থাকবে। ওই লাস্ট ম্যাচগুলোর রেজাল্ট রিয়াল মাদ্রিদের সাথে ম্যানচেস্টার সিটির, আর সিটি তো ধরেন কনসিস্টেন্সি নাই, রিয়াল মাদ্রিদেরও নাই সেটা আপনি বলতে পারেন। 3 ম্যাচ হচ্ছে তারা ব্যাক টু ব্যাক পয়েন্ট হারানোর পরে এবার এসে তারা পয়েন্ট পেলো, চ্যাম্পিয়ন্স লিগেও তারা ম্যাচ হেরেছে। তবে আমার মনে হয় মানে রিয়ালের থেকে সিটির ইনকনসিস্টেন্সিটা একটু বেশি এই সিজনটায়। আই গেস এই ম্যাচটা এমন হবে যে এরা তো এর আগে আমরা এই দুই টিমের ম্যাচ দেখেছি একদম পিক, এবার দেখবো হচ্ছে যে লো পিক। হ্যাঁ মানে কে বেশি এবং গোল দেয়। সবাই তো হচ্ছে কি আপনার ওই ইয়ে করে না, প্রশ্ন করে না আমাদের যে কে সেরা, এমবাপে নাকি হল্যান্ড? ঠিক আছে, সেখানে আমরা বলে দিব এমবাপ্পেও না, হল্যান্ডও না, হ্যারি কেইন। জান ঠিক আছে, যাই ভাই, আর কি আছে? খাওয়া দাওয়া নাই কিছু? খাওয়া দাওয়া ফুটবল আছে। রায়হান সর্দার প্রশ্ন, শীতের সময় কোনটা বেশি প্রিয়? কম্বল দিয়ে ঘুমানো, অনেক রকম শাকসবজির তরকারি, নাকি শীতে খেজুরের রস সাথে ভাপা পিঠা খাওয়া? ভাই আমার কম্বল দিয়ে ঘুমানোর উপর ভাই, মানে মন মেজাজ ভালো থাকতে হবে, কম্বল দিয়ে ঘুমায় থাকতে হবে। মন মেজাজ ভালো খারাপ যেটাই হোক ভাই, ঘুমানোর উপর কিছু নাই। আর এর মধ্যে যদি কম্বল দিয়ে ঘুমানো যায়, হালকা করে যদি ফ্যানটা একটু ছেড়ে রাখা যায় হালকা, হ্যাঁ জাস্ট এয়ার সার্কুলেশনের জন্য, দ্যাটস ফাইন। আলহামদুলিল্লাহ আমার কাছে সেইটাই মনে করেন এনি টাইম পিক। না শুয়ে ঘুমায় থাকতে মানে কাজকাম ছাড়া, মানে কাজকাম বিরতি এবং হচ্ছে যে মনে শান্তি না থাকলে ঘুমায় কোনো লাভ নেই। ঠিক আছে, ঘুম আসবেও না। পরের প্রশ্ন, সালমা আক্তার মনি, রিফাত ভাই বাংলাদেশ ফুটবল নিয়ে চুল চেরা হবে? চুল ছেঁড়া তো না, আচ্ছা যাই হোক, চুল বিশ্লেষণ করতে বলেন এবং আমরাও চাই সেটা করতে, কিন্তু একজন মানুষের পক্ষে একাধিক ম্যাচ দেখা সম্ভব না এবং এক ম্যাচের ভিতরেই ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার কি করলো, কয়টা এরিয়াল ডুয়েল জিতলো, গ্রাউন্ডস ডুয়েল জিতলো এবং পাস অ্যাকিউরেসি কেমন ছিল, অপোজিশনের বক্সে কয়টা টাচ ছিল, কয়বার বল লুজ করলো, এইসব বিশ্লেষণ খালিচয়ে করা সম্ভব না। তাই ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্ব কি না যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে যেখানে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা যাবে? আমরা তো শুনেছিলাম, হয়তো এই প্রসেসটা কত দূর আছে আমরা জানি না, যে এই ধরনের যেসব অ্যাপস রয়েছে, যেই সব সার্ভিস রয়েছে, সেগুলো হচ্ছে ফুটবল ফেডারেশন তারা অ্যাভেল করতে চায়, কোচিং স্টাফ, টেকনিক্যাল কমিটি তারা সেটাকে হচ্ছে চায়। তো সেইটা যখন আমরা পেয়ে যাব, ধরেন অ্যাজ এ ব্রডকাস্টার হিসেবে যখন এগুলোর সাথে আমরাও ইউজ টু হয়ে যাব, তখন আমার মনে হয় এই জিনিসগুলো চুলচেরা বিশ্লেষণ করতে সহায়তা করবে। আচ্ছা, আপাতত বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কাজটা করছে, আমরা বিএফএল এর পেজে দেখছি যে কিছু ডেটা তারা প্রোভাইড করছেন, অপোনেন্টের বক্সে কে কবার টাচ করছে, সো এইগুলো তো আগে ছিল না, একেবারে জিরো ছিল। সেখান থেকে যে ডেটা প্রোভাইড করা হচ্ছে, আমার কাছে মনে হয় এইটা একটা লেভেল আপ। এইটা আমাদেরকে অনেক কিছু হয়তো বলে দেবে, যেটা নিয়ে বিশ্লেষণ করা সম্ভব। কিন্তু আপনি যে ডেটাগুলোর কথা বলেছেন, এগুলো ম্যাচ শেষ হওয়ার পর মানে সালমা আক্তার যে প্রশ্ন করেছেন, সাথে দরকার, মানে ম্যাচ শেষ হচ্ছে ওই সময় দরকার। এখন এই কারেন্ট ডেটার জন্য আমাদের ফুটবলিং যে ইকোসিস্টেম আছে ব্রডকাস্টিংয়ের, এইটার পেছনের প্রচুর অর্থপাতি ঢালতে হবে, আমাদের খেলার মান উন্নয়ন করতে হবে, সবকিছু একটা টু ওয়ে প্রসেস। ওই দিকে যাওয়াটা আমার কাছে মনে হয় ইটস ভেরি ডিফিকাল্ট রাইট নাও। বাস্তবতার বিচারে এখানে একটা বাস্তবতাও আছে, এটা আমাদেরকে মানতে হবে, কিন্তু অসম্ভব নয়। শুরু হয়েছে, এইটা মনে হয় পজিটিভ দিক। তবে এইটা একটু যোগ করি যে আগে একসাথে খেলা দেখাটা আমার জন্য ইজিয়ার ছিল, আমি ইউটিউবে পরে খেলাটা দেখে নিতে পারতাম। আমার কাছে মনে হয় বিএফএল এর একটা ইউটিউব স্ট্রিমিং প্ল্যাটফর্ম থাকা উচিত, মানে অ্যাজ আ ফ্যান আমি এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তখন সেটা করছে। ইউটিউবে কি তারা দেখাচ্ছে? হ্যাঁ, ইউটিউবে তো সেটা দেখাচ্ছে, তারা লাইভ খেলা দেখাচ্ছে। লাইভ খেলা দেখাচ্ছে, ফাইন, দ্যাটস ফাইন। লাস্ট গেম উইক থেকে দেখাচ্ছে তারা? না, আরো 2 গেম উইক হয়ে গেছে। লাস্ট 2 গেম উইক ফুটবল ফেডারেশনের ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে দেখানো হচ্ছে। তাই? ওকে, দ্যাটস গুড। আমি এটা জানি না কেন।
জানেন না, আপনার রাডারে আসে নাই। কি অদ্ভুত। আচ্ছা, পরের প্রশ্ন। কি রে, প্রশ্ন তো আর নাই? ও আছে, এই যে লাস্টে একটা দেখছি, আরো দুইটা আছে। দুইটা আছে। ঈসা আলী ইমরান, তার প্রশ্ন হচ্ছে টটেনহ্যামও বাংলায় পোস্ট করে, পুরো বিশ্ব কি এখন বাংলাদেশের সাপোর্টারদের চিনে ফেলছে? ভাই, ইন্টার মিলান পর্যন্ত বাংলা গান দিয়ে লাউতারো মার্টিনেজ গোল দিছে। এইটা কি আসলে ভালো না মন্দ? ধরেন এইটা ভালো হইতো এই ক্ষেত্রে যদি ওরা রিকগনাইজ করতো ব্যাপারটা যে আমাদের দেশে ইন্টার মিলানের ফ্যান আসলেই আছে, হয়তো জানে না। এখন বাংলা গানটা দিতেছে শুধুমাত্র হিট বাড়ানোর জন্য কিনা, আমাদের কালচারটা যদি জানাইতে পারতাম না, আর একটু বেশি ভালো লাগতো আমাদের ফুটবলিং কালচার। তবে এটাও আপনি চিন্তা করেন যে বাইরের কান্ট্রিগুলোর, বাইরের ক্লাবগুলোর হচ্ছে কি এখন ওই একটা বেসিক হলেও আইডিয়া আছে বাংলাদেশে ইউরোপিয়ান ফুটবলের, বা তাদের হচ্ছে একটা বড় স্টেক হোল্ডার আছে যারা এই ম্যাচগুলো দেখছেন। সুতরাং এইটা হচ্ছে একটা প্রোগ্রেস, টাইম টু টাইম এটা আরো বেড়ে যাবে। আচ্ছা, কিন্তু ধরেন হচ্ছে কি হামজা চৌধুরী যখন চ্যাম্পিয়নশিপেও ম্যাচ খেলেন, তখন তো হচ্ছে কি রেগুলারলি কমেন্টেটররা বলেন যে বাংলাদেশ, বলবেনই বাংলাদেশের প্লেয়ার। এই জিনিসগুলো তো ধরেন হচ্ছে কি ওইটা যদি 5 জনও যদি শুনে থাকেন, তার মনের মধ্যে হবে আচ্ছা বাংলাদেশে খেলা হামজা, ওকে বাংলাদেশের কি অবস্থা একটু দেখে আসি। দ্যাটস ইট, জায়গা থাকে। কিন্তু আমি একটু যেটা নিয়ে বলতে যে ধরেন এটার একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে। ধরেন হামজা একটা স্টার্টিং 11-এ নাই, লেসেসিটি তার 11টা দিয়েছে। এটার মধ্যে যে আমরা অ্যাংরি রিঅ্যাক্ট দিচ্ছি না, মানে একটা সার্টেইন অ্যামাউন্টের, এইটা ঠিক ভালো কিছু না। মানে এটাকে আমাদেরকে লেস্টার সিটির মতো করে চিন্তা করতে হবে। আপনি রাগ হইতে পারেন, ঠিক আছে, কিন্তু আমরা যে গণভাবে দিচ্ছি, হয়তো হামজা ওই ম্যাচে হয়তো কার্ড নিচে থেকে খেলে নাই, হয়তো ইনজুর্ড, হয়তো কোচ মনে করছে আমি পরে নামাবো। আচ্ছা, এই জায়গাটা আপনাকে একটু থামায় দিই। লেস্টার সিটির ধরেন যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে, প্লাস হচ্ছে ধরেন এইটা যদি হচ্ছে গিয়ে তাদের ক্লাব ম্যানেজমেন্ট বা কেউ হচ্ছে যদি দেখে, হ্যাঁ ওরা আমাদের আশেপাশে অনেকের মতো ইমম্যাচিউর না, সোশ্যাল মিডিয়ায় কে কি বললো এইটা নিয়ে হচ্ছে গিয়ে টিমের মধ্যে ওটার কোনো ইফেক্ট পড়বে, ওইটা নিয়ে প্রেস কনফারেন্সে কোনো ইফেক্ট হবে, ওই এত ইমম্যাচিউর তারা না। সেটা তো না, না, এই যে অ্যাংরি রিঅ্যাক্টটা, এটা তো ওই পেজটার জন্য। আপনি যখন যায় ওখানে মন্তব্য করতেছেন, লেস্টারশায়ারে যারা যে লোকটা আছেন, যে লেস্টার সিটির ফ্যান, তারা তো আপনাকে কটাক্ষ করতেছে বাংলাদেশিদেরকে। সে তো তার ক্লাবটাকে ভালোবাসে, আর সে যখন দেখতেছে একটা প্লেয়ারকে দলে না নেওয়ার জন্য সমানে খালি কমেন্ট আসতেছে, লেস্টার সিটির ওই ফুটবল সমর্থক তিনি বিরক্ত হচ্ছেন। এই বিরক্তির উদ্রেকের ঘটানোর কোনো প্রয়োজন নেই, আমি এইটা বলতে চাচ্ছি। শেফিল্ডের সময়ও একই ঘটনা ঘটেছে। শেফিল্ডের অনেক ফ্যান এসে টুইটারে, আমি এটা প্রায় সময় দেখি, টুইটারে তারা বলেন যে আচ্ছা ঠিক আছে, দে ওয়ান্ট দেয়ার বাংলাদেশি বয়, ঠিক আছে, কিন্তু ওয়াই অল দিস হেট কমেন্টস? এটা নিয়ে কনস্ট্রাকটিভ আলোচনাও আমি হইতে দেখছি। তো এই আলোচনা করার সুযোগ যাতে আমরা না দিই। হামজা খেললে আমরা তো লাভ রিঅ্যাক্ট দিবই, হামজা যেখানে খেলবে, হামজা যেখানে আমাদের রিঅ্যাকশন বেশি পড়বে। এবং আমি বলতে চাইছি যে আপনি অ্যাংরি রিঅ্যাক্ট দিছেন মন্তব্যের ক্ষেত্রে, আমাদের মনে হয় একটু সংযত হওয়ার সময় আসছে, এবং এইটা যদি আমরা এখান থেকে প্রচার না করি তাহলে আর কি করবে। এবং ধরেন লেস্টারও এখন বোঝে যে হামজাকে দিয়ে, তারা তো বলেছে তাদের ওই যে দুই প্রতিনিধি যখন এসেছে যে হামজার ছবি বা লেস্টারের নর্মাল কোনো জায়গায়, তারা নর্মাল কোনো একটা পোস্টের মধ্যেও যদি হামজা থাকে, সেইটার রিচ হয় এক ধরনের, না থাকলে হয় সেটা রিচ অন্য ধরনের। ওই জিনিসটা ফুটবল অ্যাসোসিয়েশন যখন লিওনেল মেসির ছবি পোস্ট করে, সেটা ওয়ার্ল্ড ওয়াইড এক ধরনের রিঅ্যাকশন কাটে, আর মেসি ছাড়া ছবি দিলে সেটার রিঅ্যাকশন আরেক রকম কাটবে। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ইনস্টাগ্রাম পেজের অর্ধেক লাইক দেখেন গিয়ে বাংলাদেশের, ঠিক আছে। আর্জেন্টিনা তো মানুষ আছে নাকি? আমাদের তো হিউম্যান পাওয়ার আছে। আমরা তো এই ধরেন এই পাওয়ার দিয়ে অনেক জায়গায় অনেক কিছু করে ফেলাইছি। আর কোনো প্রশ্ন আছে? নো স্যার, থ্যাংক ইউ। আজকে আশা করি ভাত খাইছেন, ডাল খাইছেন, এবং হালকা একটু শুয়েও পড়ছেন। হ্যাঁ, এখন ঘুমিয়ে যাবেন। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.